বোর্ডের অরিজিনাল মডেল পেপার তাহলে পাবলিশ হয়ে গেল। বোর্ডে আমি তোদেরকে যেমন বলেছিলাম, কালকে আমি একটা শর্টস ভিডিও করেও দিয়ে দিয়েছিলাম যে এই বোর্ডের যে অরিজিনাল মডেল পেপারটা বেরিয়েছে এর প্রশ্নগুলো আমি সলভ করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইউটিউবে তার আসা প্রথম ভিডিও। বেশ কিছু দেখ প্রচুর প্রশ্ন আছে, সব প্রশ্ন বেশ কিছু প্রশ্ন আমি ইউটিউবে করাবো, আর বাকিটা আমি আমার অ্যাপে করিয়ে দিচ্ছি। তো বায়োইজার দেবাংশু যে অ্যাপে আছে সেখানে যে ক্লাস 12-এর যে কোর্স আছে, যেখানে প্রচুর ছাত্রছাত্রী তোরা আছিস, তোদেরকে আমি করিয়ে দেবো, এবং বাকিদের জন্য অনেকটা পোর্শন আমি ইউটিউবেও করিয়ে দেবো। তো একটু মন দিয়ে শোন, এটা হচ্ছে তার ফার্স্ট পার্ট, কালকেই প্রকাশিত হয়েছে বইটা। এখানে দেখ, এখানে প্রথমে আমি চলে আসবো চ্যাপ্টার 5। এখানে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন এমসিকিউ দেওয়া আছে। তো চ্যাপ্টার 5-এর যে এমসিকিউ গুলো আছে তার বেশ কিছুটা প্রশ্ন আমি প্রথমেই এই ভিডিওতে করিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন চলে আসছি, এখানে দেখ দেয়া আছে একটি সাধারণ স্তন্যপায়ী ডিপ্লয়েড কোষে ডিএনএ এর আনুমানিক দৈর্ঘ্য তোকে জানতে চেয়েছে। ডিএনএ এর আনুমানিক দৈর্ঘ্য, এটা কি উত্তর হবে? এইটা প্রথম প্রশ্নটা। আমি প্রথম প্রশ্নে চলে আসবো। ফার্স্ট প্রশ্নে আমাদের এখানে দেখ, আমরা জানি যে একটা ডিপ্লয়েড কোষের ডিএনএ যে মোটামুটি তোর হচ্ছে যে বেস সংখ্যা, সেটার সংখ্যা হচ্ছে 6.6 × 10⁹ এবং প্রত্যেকটা এখানে বলছে যে ডিএনএ দৈর্ঘ্য কত, দুটো যে মানে বেস পেয়ার তার মধ্যেকার দূরত্ব হচ্ছে 0.34 ন্যানোমিটার। তাহলে 0.34, এবং তার সাথে আমি যদি এটাকে মিটারে কনভার্ট করি, এর সাথে হচ্ছে 10⁻⁹ আমি এটাকে গুণ করব, তাহলে মোটামুটি তোর ভ্যালুটা যেটা আসবে 2.2 মিটার মতো। তার মানে হচ্ছে তোর অপশন বি উত্তর হবে। এর পরের প্রশ্নে চলে যাব। একটি দ্বিতন্ত্রী এইরকম প্রশ্ন কিন্তু আমি এবিটি এর পেপারেও সলভ করিয়েছি, এইরকম প্রশ্ন কিন্তু প্রচুর আসছে যে ডিএনএ 20% সাইটোসিন থাকে, অ্যাডেনিন কত হবে? দেখ এটিজিসি যে ব্যাপারটা সেটা তো আমরা জানি যে অ্যাডেনিন যত থাকবে থাইমিন তত থাকবে, গুয়ানিন যত থাকবে সাইটোসিন তত থাকবে। তাহলে সেই হিসেবে 20 যদি সাইটোসিন হয় তাহলে জিও হচ্ছে তোর 20, তার মানে 20 হয়ে গেল। এক টোটালটা হচ্ছে 100, তাহলে 100 থেকে মনে কর আমি 40 বাদ দিলাম, তাহলে 60 পড়ে রইলো। তাহলে দুটো হচ্ছে তো 30-30 করে, তার মানে হচ্ছে তোর অ্যাডেনিন হচ্ছে 30-30 করে। এরপর চলে যাব, এখানে দুটো বিবৃতি দেওয়া আছে। একটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের ব্যাকবোন শর্করা এবং ফসফেট দ্বারা গঠিত হয়, আর বিবৃতি 2 হচ্ছে শর্করা অংশের সাথে যুক্ত নাইট্রোজেন বেসগুলো ব্যাকবোন বাইরের দিকে প্রতিক্ষিপ্ত থাকে। এটা ভুল আছে, বাইরের দিকে নেই, এটা ভেতরের দিকে থাকে। তার মানে আমাদের এটাই উত্তর হবে। উভয় সঠিক তো হবে না, উভয় ভুল তো হবে না, 1টা সঠিক 2 নম্বরটা ভুল, 1টা সঠিক 2 নম্বরটা ভুল। বোঝা গেছে? তারপর আমরা যেখানটা চলে আসবো, তারপর আমরা এই প্রশ্নটায় তাহলে কি বলছে, অ্যাসারশনে বলছে ডিএনএ ডাবল হেলিক্সে দুটি শৃঙ্খলের অ্যান্টি প্যারালাল পোলারিটি থাকে। এটা আমরা জানি যে ডিএনএ এর ক্ষেত্রে 5-3-3-5 তো হয়, 5-3-3-5 তো হয়, তাহলে অ্যান্টি প্যারালাল পোলারিটি থাকে। আর ফসফোডাইস্টার লিঙ্কেজের ওরিয়েন্টেশনের কারণে একটি শৃঙ্খলের 5-3 পোলারিটি, অন্যটির 3-5 পোলারিটি থাকে। এটা কিন্তু দুটোই সঠিক, মানে অ্যাসারশন রিজন দুটোই সত্য, এবং রিজন হলো অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা, এটা আমরা জানি। ঠিক আছে, তারপরের প্রশ্নে চলে আসবো। এটা দেখ ম্যাচিং, এটা একটা ম্যাচিং দিয়েছে, এটা খুব সোজা, এটা একটা ম্যাচিং দিয়েছে। দেখ এই ম্যাচিংটা কি হবে, এখানে বলছে ডিএনএ হেলিক্সের পিচ মানে যেটা ওই টোটাল টার্নটা আর কি 360 ডিগ্রি, তাহলে এটা হবে তোর হচ্ছে যে 3.4 ন্যানোমিটার। ডিএনএ এর ক্ষারক যুগ্মের মধ্যে দূরত্ব এটা হচ্ছে যে তোর 0.34 ন্যানোমিটার, আর প্রত্যেক ম্যাচে ক্ষারক যুগ্মের সংখ্যা হচ্ছে 10টা। ঠিক আছে, এইটা হচ্ছে উত্তর। কোনটা মিলছে দেখ, পি হবে তো 3 মানে P3, কিউ হচ্ছে তোর 1, Q1 মানে এইটা হবে অপশন এ। তারপরে নিউক্লিওজোম কোর যেটা, সেখানে কোন প্রোটিনগুলোর একটি অক্টামার দ্বারা গঠিত? এটা হবে হিস্টোন, H2A, H2B, H3, H4, এটা হলো উত্তর। এবার আমরা 7এরটাই চলে যাব। ইউক্রোমাটিন শিথিলভাবে পেঁচিয়ে থাকে এবং হালকা রং ধারণ করে, আর হেটেরোক্রোমাটিন ট্রান্সক্রিপশনগতভাবে সক্রিয় ক্রোমাটিন, এটা ভুল আছে, এটা হেটেরোক্রোমাটিন ট্রান্সক্রিপশনগতভাবে নিষ্ক্রিয়, আর কিন্তু ইউক্রোমাটিন শিথিলভাবে পেঁচিয়ে থাকে, হালকা রং ধারণ করে, এটা ঠিক কথা। তার মানে দুটোই সঠিক নয়, দুটোই ভুল নয়, প্রথমটা দুটোই ভুল নয়, এখানে হবে প্রথমটা সঠিক, এইটা হবে প্রথমটা সঠিক, দ্বিতীয়টা ভুল, মানে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2টি ভুল। আরসিএইচএস পরীক্ষায় তেজস্ক্রিয় ফসফরাসের উপস্থিতিতে বৃদ্ধিপ্রাপ্ত ভাইরাসগুলোতে তেজস্ক্রিয় ডিএনএ ছিল, এই অপশনটা ঠিক আছে। ফসফরাস ডিএনএ এর একটি উপাদান, কিন্তু প্রোটিনে অনুপস্থিত থাকে, একদমই ঠিক, ওখানে সালফার টালফার ইত্যাদি থাকে, তার মানে ফসফরাস এটাও তোর হচ্ছে যে এই যে অপশনটা দেখছিস ফসফরাস ডিএনএ এর একটি উপাদান কিন্তু প্রোটিনে অনুপস্থিত থাকে, এটা ঠিক, এটাও ঠিক, তার মানে হচ্ছে যে তোর
তার মানে হচ্ছে যে এটা হচ্ছে যে এ ও আর উভয়ই শর্ত এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। ফসফরাস ডিএনএর একটি উপাদান, প্রোটিন অনুপস্থিত থাকে। এর পরেরটাই চলে যাব। এখানে আর একটা ম্যাচিং দেওয়া আছে, দেখতে পাচ্ছি যে এই ম্যাচিংটা কি হবে আমরা একটু দেখে নিই। এই ম্যাচিংটায় তোর হচ্ছে যে যেটা দেখ, চার গাফ কি দিয়েছিল, বেস পেয়ারিং নীতি, মেসেনসন স্টাল অর্ধ সংরক্ষণশীল, একদম প্রায় মেলানোই আছে বলতে গেলে। উইলকিনস আর ফ্র্যাঙ্কলিন হচ্ছে যে এক্স রে ডিফ্র্যাকশন, আর এটা তাহলে এইটা, ঠিক আছে, এটা তাহলে ম্যাচিং হয়ে গেল। এরপর আমরা 10এরটা চলে আসবো, কোনটা জেনেটিক বস্তু হিসেবে আরএনএ থাকে, টোবাকো মোজাইক ভাইরাস, ঠিক আছে। এটা তো ভাইরাস বলেছে, মানে এস্টেরিসিয়া কোলাই তো এমনিও হতে পারে না, বুঝতেই পারছিস ওটা একটা ব্যাকটেরিয়া, ইকোলাই যেটা। তারপরে দেওয়া আছে আরএনএর প্রতিটি নিউক্লিওটাইডে 2'OH গ্রুপের উপস্থিতি একে পরিবর্তনশীল এবং সহজে ভঙ্গুর করে। আরএনএ অবশ্যই ভঙ্গুর, আর আরএনএর তুলনায় ডিএনএ রাসায়নিকভাবে কম প্রতিক্রিয়াশীল, কাঠামোগতভাবে বেশি স্থিতিশীল। দুটোই বাক্যই সঠিক, মানে আরএনএ কিন্তু মানে আরএনএ থেকে ডিএনএ একটু বেশি স্থিতিশীল আর কি। তার মানে এখানে হচ্ছে যে দুটো বাক্যই সঠিক। 12টা সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন প্রমাণ করার জন্য মেসেনসন স্টাইল নাইট্রোজেনের কোন ভারী আইসোটোপটি ইউজ করেছিলেন, N15। ওই N15 মানে যেটা NH4Cl, সেটা তোরা জানিস। তারপরে এইটা একটা খুব ভালো প্রশ্ন, দেখ, N15 মাধ্যমে কয়েক প্রজন্ম ধরে বৃদ্ধি করার পর N14 ধারণকারী একটি মাধ্যমে 80 মিনিটের জন্য বৃদ্ধি করানো হয়। জেনারেশন টাইম তোকে 20 মিনিট দিয়ে দিয়েছে। তার মানে কটা জেনারেশন বলছে, 80/20, তার মানে 80/20, এখানে 4টে জেনারেশন বলছে, এখানে 4টে জনুর কথা বলছে, তাই তো। তবে 4টে জনুতে টোটাল ডিএনএ কত হবে, 4টে ডিএনএ টোটাল ডিএনএ হবে 2^n = 2^4 = 16। এবার আমরা জানি শুধুমাত্র পেরেন্ট যেটা ডিএনএটা আছে আর কি, সেখানেই কিন্তু তোর একমাত্র হাইব্রিড হবে, তাই তো, সেখানেই হাইব্রিড হবে। আমি জাস্ট একটা জনু তোকে দেখিয়ে দিলে, ধর এইটা হচ্ছে পেরেন্ট জনু, তো এর পরেরটা কি হবে, এই রকম একটা, এর থেকে যখন দুটো হয় এরকম হয়। তারপরেরটা কি হবে, তারপরেরটা ধর শুধু এইটা থেকে কি রকম হবে, এইটা থেকে, মানে আমি যদি তোকে শুধুমাত্র এইটা থেকে দেখাই, তাহলে এইটা থেকে হবে দেখ, এটা থেকেও সেম আরো এরকম দুটো হবে। তার মানে এরকম করে করে তুই যদি দেখিস টোটাল 16টা হবে। তার মধ্যে দেখ সবসময় কিন্তু একটা জিনিস খেয়াল করবি যে এই লালের সংখ্যাগুলো তাহলে হিসেব মতো বাড়তে চলেছে। এখানে কিন্তু পেরেন্ট জনু, পেরেন্টটা কিন্তু মানে যেটা হাইব্রিড, সেটা কিন্তু দুটোই থাকবে। তার মানে টোটাল হবে 16 - 2 = 14, 14টা নতুন তৈরি হবে। তাহলে এখানে তোকে বলেছে যে হালকা ইস্টু হাইব্রিড, তার মানে হচ্ছে 14:2 সমান হচ্ছে 7:1 উত্তর হবে, 7:1। বুঝতে না পারলে কমেন্ট করবি, এটাকে আরো তাহলে ডিটেলসে বুঝিয়ে দেবো বা কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ডিএনএ রেপ্লিকেশনের সময় ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড পলিমারাইজেশনকে অনুঘটন করার জন্য প্রধান উৎসেচকটি হলো ডিএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। তারপর অ্যাসারশন রিজন, ডিএনএ রেপ্লিকেশনের সময় টেমপ্লেট স্ট্র্যান্ডে সংশ্লেষ নিরবিচ্ছিন্ন হয়, অন্যটিতে বিচ্ছিন্ন হয়। ডিএনএ পলিমারেজ 5-3 অভিমুখী পলিমারাইজেশন সংগঠন করতে পারি। এটা তোর হচ্ছে যে একদমই সঠিক, একটাই কন্টিনিউয়াস হয়, একটাই ডিসকন্টিনিউয়াস হয়, এবং 5-3 অভিমুখী পলিমারাইজেশন করতে পারে। সঠিক মানে তোর হচ্ছে যে এ ও আর উভয়ই সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। তারপর একটি ক্রোমোজোমের কোনো এলোমেলো স্থানে র্যান্ডম সাইটে প্রবেশ করানো একটি বহিরাগত ডিএনএ খণ্ড কোষচক্রের প্রতিলিপি করতে ব্যর্থ হচ্ছে। সম্ভাব্য কারণ হলো খুব সোজা, অরিজিন অফ রেপ্লিকেশন না থাকলেই কিন্তু এটা সমস্যাগুলো হয়। তার মানে অরিজিন অফ রেপ্লিকেশনের অভাব, যেটাকে অরিসি বলা হয়। তারপরে 17টা ট্রান্সক্রিপশনের সময় ডিএনএ কোন স্ট্র্যান্ডটি টেমপ্লেট হিসেবে কাজ করে, টেমপ্লেট হিসেবে দেখ এইরকম, এটা যদি ডিএনএ হয়, এখান থেকে ধর আরএনএ তৈরি হচ্ছে, তাহলে এটা 5-3, এটা 3-5, এইটা থেকে আরএনএ তৈরি হলে এটাকে আমরা টেমপ্লেট তন্ত্রী বলবো। তাহলে টেমপ্লেট তন্ত্রী 3-5 অভিমুখযুক্ত স্ট্র্যান্ড। একটি ট্রান্সক্রিপশন ইউনিটে কোডিং ইউনিট হচ্ছে 5', এটা দেওয়া আছে। তাহলে তোর হচ্ছে যে এমআরএনএ সিকোয়েন্স জানতে চেয়েছে। তার মানে কোডিং ইউনিট মানে এই যে একটু আগে যেটা দেখালাম, এইটা কোডিং ইউনিট। তার মানে 5-3 কোডিং ইউনিট দিয়ে দিয়েছে। তোকে যদি এখান থেকে 3-5 তুই এটাকে নন কোডিং বা টেমপ্লেটটা বার করে নিস, টেমপ্লেটেরই অপর নাম তো নন কোডিং, টেমপ্লেট বা নন কোডিং, এটাকে তুই যদি বার করে নিস, তাহলে যেটা আসবে তুই দেখবি, তাহলে তুই 4 গ্রাফের সূত্র অনুযায়ী এলে এইটা উত্তর হবে, এইটা 5' এটিটি। ঠিক আছে, মানে দেখ আমি একটা সিম্পল দেখাচ্ছি, ধর আমি এটিজি দা দেখাচ্ছি, প্রথম 3টে দেখাচ্ছি। তাহলে এটিজি এটা তো 4 গ্রাফের সূত্র অনুযায়ী হবে TAG। আবার এটা কি হয়ে যাবে, আরএনএ তে এর বদলে এখানে ইউ আর এখানে সি, AUC। দেখ এইটা AU
এটা সম্ভবত ATG জি, সরি এটা আমার একটু মিস্টেক হয়েছে, এখানে এটা হবে সি, এটা হবে সি, তার মানে এটা সি হলে এটা আবার জি হয়ে যাবে। দেখ এইটার সাথে মিলে যাচ্ছে, এটার সাথে মিলে যাচ্ছে। ওকে, 19 দেখ, ইউক্যারিওটদের ক্ষেত্রে একটি ট্রান্সক্রিপশন ইউনিটের গাঠনিক জিনটিকে স্ট্রাকচারাল জিনটিকে মনোসিস্টোনিক বলে। ইউক্যারিওটদের ক্ষেত্রে এটা আমরা মনোসিস্টোনিকই হয়, প্রোক্যারিওটদের পলিসিস্টোনিক হয়, তোরা জানিস। আর ইউক্যারিওটিক জিনগুলোতে এক্সন ইন্ট্রন থাকে। এটা হচ্ছে যে দেখ দুটো বাক্যই সঠিক কিন্তু ব্যাখ্যাটা সঠিক নয়, দুটোর কোনো সেরকম সম্পর্ক নেই। তার মানে দুটোই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। তারপরের প্রশ্ন আর একটা ম্যাচিং দেওয়া আছে, সবসময় মনে রাখবি 1 2 3 এরম ভাবে মনে রাখতে পারিস, 1 2 3 RMT, আমি এরম ভাবে মনে রাখতাম RMT, ঠিক আছে। তাহলে দেখ 1 2 3 RMT, আর এম, তারপর হচ্ছে এটা টি। তাহলে এই হলো ম্যাচিং। প্রথম এইখানে প্রথম 20টা প্রশ্ন আমি করিয়ে দিলাম। এরপরে নেক্সট ভিডিও আসছে, তোরা মানে কোন চ্যাপ্টার আগে দেবো সেটা একটু কমেন্ট কর, বা সাজেশন কবে চাস সেটাও তোরা কমেন্ট কর। তোরা যেরকম কমেন্ট করবি, তোরা যেরকম চাইবি সেই অনুযায়ী আমি দেবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।